Assalamualaikum warahmatullah. Welcome to my channel English for HSC students. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে প্রিপোজিশন। তোমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে প্রিপোজিশন 2 নম্বর কোশ্চেন হয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন। প্রথমে আমরা জানব প্রিপোজিশন কি। যে সকল ওয়ার্ড কোনো নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদেরকে প্রিপোজিশন বলে। তার মানে প্রিপোজিশন কোনো একটি সেন্টেন্সের নাউন এবং প্রোনাউনের সাথে সেই সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে থাকে। তো প্রিপোজিশন অনেক প্রকারের আছে, তো আমি ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব না। তোমাদেরকে এইচএসসি পরীক্ষায় বা ইন্টারমিডিয়েটে ইংলিশ সেকেন্ড পেপারে প্রিপোজিশন পড়তে হলে তোমাদেরকে অবশ্যই 2 ধরনের প্রিপোজিশনের ব্যবহার শিখতে হবে। সেগুলো কি? জেনারেল ইউজ অফ প্রিপোজিশন, যেগুলোর রুলস আছে, অর্থ আছে। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। কি বলেছি? জেনারেল ইউজ অফ প্রিপোজিশন, যেখানে তোমাদেরকে রুল বুঝে, নিয়ম বুঝে, মিনিং বুঝে আনসার করতে হবে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে? আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার যে ফেসবুক পেজটি আছে, তোমরা সেই পেজটিকে লাইক করে রাখতে পারো অথবা ফলো করতে পারো। সেখানে আমি ইম্পর্ট্যান্ট সিলেক্টেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটি পিডিএফ কপি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা সেখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করে ফেলতে পারো। তা না হলে বইয়ে তোমাদের শত শত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যেগুলো মুখস্থ করা খুবই কঠিন। তো আজকে আমরা প্রিপোজিশনের রুলসগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোর মিনিং নিয়ে আলোচনা করব, যে কোথায় কোন প্রিপোজিশন বসে। তো তোমাদের যেটা করতে হবে, যখনই তোমরা প্রিপোজিশনের আনসার করবে, সেই ক্ষেত্রে যেই প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের প্রত্যেকটা লাইনের অর্থ বুঝতে হবে, পাশাপাশি প্রিপোজিশনের রুলসগুলো জানতে হবে। তাহলে তোমরা ভালো আনসার করতে পারবে এবং ফুল মার্কস পেতে পারবে। এইখানে দেখতে পাচ্ছো আমি প্রথমেই যে শব্দগুলো রেখেছি, অর্থাৎ ডে অথবা ডেট এর পূর্বে কি প্রিপোজিশন বসে, মান্থ এর পূর্বে কি প্রিপোজিশন বসে, ইয়ার এবং টাইম এগুলোর পূর্বে কি ধরনের প্রিপোজিশন বসে থাকে। ডে বলতে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এগুলোকে বোঝায়। আর ডেট বলতে মাসের যে তারিখগুলো আছে সেগুলোকে বোঝায়। তো আমরা যখন ডে অথবা ডেট থাকবে কোনো সেন্টেন্সে, তার পূর্বে প্রিপোজিশন বসাবো অন। যেমন I will go to village on Sunday। এখানে সানডে একটি ডে, যার কারণে এর পূর্বে প্রিপোজিশন বসেছে অন। তারপর দেখো ডেটের ক্ষেত্রে পাকিস্তানি আর্মি সুপড আপন দ্য বেঙ্গলি অন 25th March। এখানে দেখো 25th একটি ডেট, যার পূর্বে প্রিপোজিশন বসেছে অন। ঠিক আছে? তারপর চলে আসো মান্থ। মান্থ নেম যেমন আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই টোটাল 12টা যে মান্থ আছে, সেই মান্থ নেমের আগেও কি বসে? প্রিপোজিশন ইন বসে। যেমন ইন জানুয়ারি, ইন মার্চ এটসেট্রা। তো মান্থ নেমের পূর্বে প্রিপোজিশন বসে ইন, আর ডে এবং ডেটের পূর্বে প্রিপোজিশন বসে অন। তারপর ইয়ার, বছরের পূর্বে বসে প্রিপোজিশন ইন। যেমন our liberation war took place in 1971। 1971 সালে আমাদের
স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল। তো এখানে 1971 এটি একটি সাল, যার কারণে এখানে এর আগে প্রিপোজিশন বসেছে ইন। টাইমের পূর্বে প্রিপোজিশন বসে অ্যাট, যেমন I will take a live class at 10 am. I will take a live class at 10 am. নির্দিষ্ট একটি টাইম বলে দেওয়া আছে 10টা বাজে, সেই ক্ষেত্রে টাইমের পূর্বে প্রিপোজিশন হবে at। এখানে একটি সার্কেল দেখতে পাচ্ছ, এই সার্কেলের সাহায্যে আমি আরো কিছু প্রিপোজিশনের ব্যবহার তোমাদেরকে শেখাবো। এখানে দেখো সার্কেলটি স্পর্শ করে একটি রেখা আছে, যার উপরে প্রিপোজিশন দেওয়া আছে অন, অর্থাৎ কোনো কিছুকে স্পর্শ করে তার উপরে যখন কিছু থাকে সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করব অন। যেমন মাই মার্কার ইজ অন দ্য টেবল। মাই মার্কার ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে আমার মার্কারটি আছে। তো মার্কারটি টেবিলের উপর আছে এবং টেবিলকে স্পর্শ করে আছে, সেহেতু সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন বসাবো অন। তারপর দেখো উপরে আছে কিন্তু স্পর্শ করে না, অর্থাৎ স্পর্শ না করে উপরে আছে, সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন বসাবো অ্যাবভ অথবা ওভার। এখন দেখো অ্যাবভ স্পর্শ না করে উপরে আছে কিন্তু স্থির অবস্থায় আছে, সেই ক্ষেত্রে অ্যাবভ। স্পর্শ না করে উপরে আছে কিন্তু চলমান আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওভার। যেমন আমি যদি বলি দ্য ফ্যান ইজ ওভার মাই হ্যাড, বা দ্য ফ্যান ইজ রানিং ওভার মাই হ্যাড, ফ্যানটিও আমার মাথার উপরে ঘুরছে, যেহেতু ফ্যানটি চলমান আছে ওভার ব্যবহার করব। ঠিক আছে। দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড, বাতিটি আমার মাথার উপরে আছে। এখন বাতিটি স্থির অবস্থায় আছে, তখন আমরা ব্যবহার করব অ্যাবভ। ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছ একটি রেখা স্পর্শ করে আছে, যেখানে আছে বিলো। বিলো মানে নিচে, কোনো কিছু স্পর্শ করে নিচে আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব বিলো। মাই পেন ইজ বিলো দ্য বুক, বইয়ের নিচে আমার কলমটি আছে। মাই পেন ইজ বিলো মাই বুক, আমার বইয়ের নিচে কলমটি আছে। তো বইটাকে স্পর্শ করে তার নিচে কলমটি আছে, সেক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করব। তারপর আছে আন্ডার। আন্ডার অর্থ নিচে, কিন্তু স্পর্শ করে না। যেমন আমি বললাম দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, টেবিলের নিচে বিড়ালটি আছে। তো টেবিলকে স্পর্শ করে না, টেবিলের নিচে আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আন্ডার। পাশে বোঝাতে বিসাইড, পাশে বোঝাতে বিসাইড ব্যবহার করব। হি ইজ সিটিং বিসাইড মি, সে আমার পাশে বসে আছে। উপরের দিক বোঝাতে আমরা ব্যবহার করব আপ। নিচের দিক বোঝাতে আমরা প্রিপোজিশন ব্যবহার করব ডাউন। এটা হচ্ছে দিক অর্থে, উপরের দিক আপ, নিচের দিক ডাউন। কোনো কিছুর মধ্য দিয়ে যদি হয় চলমান অবস্থায়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব থ্রু অথবা অ্যাক্রস অথবা ইনটু। কোনো কিছুর মধ্য দিয়ে চলমান অবস্থায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব থ্রু, অ্যাক্রস, ইনটু। দ্য বয় ইজ রানিং থ্রু দ্য ফিল্ড, মাঠের মধ্য দিয়ে ছেলেটি দৌড়ে যাচ্ছে, ছেলেটি মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু চলমান। দ্য বয় ইজ রানিং অ্যাক্রস দ্য ফিল্ড, দ্য বয় ইজ রানিং ইনটু দ্য ফিল্ড। তো কোনো কিছুর মধ্য দিয়ে চলমান অবস্থায় আমরা ব্যবহার করব থ্রু, অ্যাক্রস, ইনটু। থ্রু, অ্যাক্রস, ইনটু। কোনো কিছুর ভিতর বোঝাতে আমরা ব্যবহার করব ইন এবং অ্যাট। ঠিক আছে। কোনো কিছুর মধ্যে বোঝাতে আমরা ব্যবহার করব ইন এবং অ্যাট। সেই ক্ষেত্রে যখন বড় প্লেস বোঝাবে সেই ক্ষেত্রে ইন, যখন ছোট প্লেস বোঝাবে তখন অ্যাট। যেমন আই লিভ ইন ঢাকা। আবার যদি বলো আই লিভ অ্যাট ধানমন্ডি ইন ঢাকা, সেক্ষেত্রে ধানমন্ডি ছোট,
ঢাকা হচ্ছে বড়, সেই ক্ষেত্রে ধানমন্ডির আগে অ্যাট, ঢাকার আগে ইন। আবার বলতে পারো আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। ঠিক আছে, তো এইভাবে ইন এবং অ্যাট এর ব্যবহার হয়ে থাকে। চারিদিক বোঝাতে কি হবে? অ্যারাউন্ড। ঠিক আছে, তো এই ছকের মাধ্যমে আমরা অনেকগুলো প্রিপোজিশনের মিনিং আমরা বুঝে গেলাম। তো মিনিং বুঝতে হবে এবং পাশাপাশি যে প্যাসেজটা দেওয়া থাকবে প্রিপোজিশনের সেটারও মিনিং বুঝতে হবে, তখনই তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো বসাতে পারবে। যেমন অ্যারাউন্ড, চারিদিকে, দ্য বয় ইজ রোমিং অ্যারাউন্ড দ্য পার্ক, ছেলেটি পার্কের চারপাশে ঘোরাঘুরি করছে বা পার্কের চারিদিক ঘোরাঘুরি করছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যারাউন্ড। তারপর চলে আসো আরো কিছু প্রিপোজিশন যেগুলোর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আছে ফ্রম ড্যাশ টু, অর্থাৎ কোনো কিছু থেকে আরম্ভ হবে এবং কোনো কিছুতে গিয়ে শেষ হবে, সেই ক্ষেত্রে আমরা ফ্রম আর টু এই প্রিপোজিশনগুলো ব্যবহার করি। যেমন আই স্টার্টেড মাই জার্নি ফ্রম ঢাকা, ঢাকা থেকে শুরু হয়েছে, টু খুলনা, খুলনায় গিয়ে শেষ হয়েছে। এই ক্ষেত্রেও আমরা প্রিপোজিশন ফ্রম এবং টু ব্যবহার করে থাকি। তারপর আছে বিটুইন অথবা অ্যামং, দুইজনের মধ্যে যখন বুঝাবে তখন বিটুইন, অনেকের মধ্যে যখন বুঝাবে তখন অ্যামং। যেমন দেয়ার ইজ এ ফাইট বিটুইন কামাল অ্যান্ড জামাল, কামাল এবং জামালের মধ্যে লড়াই হচ্ছে, দুইজন। সেকেন্ড যে এক্সাম্পল আছে, ডিস্ট্রিবিউট দ্য চকলেটস অ্যামং দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের মধ্যে চকলেটগুলো ভাগ করে দাও। তো এখানে স্টুডেন্ট অনেক স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে, তাই অ্যামং। তারপর আছে সিন্স, ফর, ফ্রম, এই তিনটা প্রিপোজিশন সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো প্রথম যে দুইটা প্রিপোজিশন আছে সিন্স অ্যান্ড ফর, এই দুইটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়ে থাকে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়ে থাকে। দেখো সিন্স এই যে প্রিপোজিশনটি, এটা নির্দিষ্ট করে যখন কোনো সময় বলবে, যেই সময় থেকে কোনো কাজ স্টার্ট হয়েছে তার আগে সিন্স বসবে। ঠিক আছে, যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সিন্স এবং ফর বসে থাকে। তো আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2000, 2000 সাল থেকে আমি এখানে কাজ করছি। তার মানে কাজ শুরু হয়েছে 2000 সালে এবং নির্দিষ্ট একটা সাল উল্লেখ করেছে। তো নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ থাকতে পারে, নির্দিষ্ট কোনো দিনের উল্লেখ থাকতে পারে, নির্দিষ্ট কোনো ইয়ার বা ডেটের উল্লেখ থাকতে পারে যেখান থেকে কাজটা শুরু হয়েছে এবং সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স, সিন্স 2000, 2000 নির্দিষ্ট একটি সাল উল্লেখ আছে এবং এই 2000 সাল থেকে কাজটি সে করা আরম্ভ করেছে, সেক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা ব্যবহার করব সিন্স। তারপর আছে আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 16 ইয়ার্স, এইখানে দেখো এটাও পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু 16 ইয়ার্স এটা একটা নির্দিষ্ট টাইম বলে না, এটা একটা ডিউরেশন বলেছে যে 16 বছর যাবৎ সে এখানে কাজ করছে, কিন্তু সেই 16 বছর শুরু হয়েছে কবে থেকে নির্দিষ্ট কোনো ডেট নেই, কিন্তু ডিউরেশন আছে যে 16 বছর, একটা পিরিয়ড অফ টাইম আছে 16 বছর, কিন্তু কবে শুরু হয়েছে সেটা নেই। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর। ঠিক আছে, তাহলে বোঝা গেল সিন্স কখন ইউজ করব এবং ফর কখন প্রিপোজিশন ব্যবহার করব। ঠিক আছে, আর ফ্রম যে প্রিপোজিশনটি আছে সেটিও সিন্সের মতোই নির্দিষ্ট সময়ের পূর্বে ফ্রম প্রিপোজিশনটা বসবে, কিন্তু সেই ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস যে থাকতে হবে তা না, যে কোনো টেন্সের ক্ষেত্রেই ফ্রম প্রিপোজিশনটা নির্দিষ্ট টাইম, ডেট বা ডে এর পূর্বে বসতে পারে। ঠিক আছে, তারপর আছে অফ, অফ এর বাংলা অর্থ র বা এর, এই ধরনের মিনিং প্রদান করে। যেমন দ্য নেম অফ মাই ফাদার, আমার বাবার, এই যে বাবার র ইউজ করেছে, আমার বাবার নাম। ঠিক আছে, দ্য নেম অফ মাই ফাদার। তো অফ প্রিপোজিশনটা পজেশন অর্থাৎ মালিকানা অ্যান্ড রিলেশন সম্পর্ক বোঝানো অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন এখানে দ্য নেম অফ মাই ফাদার, আমার বাবার নাম, বাবার নামকে যে এর বাংলা ব্যবহার হয়েছে। ঠিক আছে, ইজ শফিক,
আমার বাবার নাম শফিক। ঠিক আছে, তো অফ এর এই ধরনের মিনিং প্রদান করে থাকে। তারপর আছে দেখো এগেইনস্ট। এগেইনস্ট বলতে বিপরীত বা বিরুদ্ধে অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন হি ওয়েন্ট এগেইনস্ট মি, সে আমার বিরুদ্ধে গিয়েছে। আমার বিরুদ্ধে গিয়েছে বলতে কি, তার বিরুদ্ধে বলতে তার মতের বিরুদ্ধে হতে পারে, ঝগড়ার বিরুদ্ধে হতে পারে, যে কোনো বিরুদ্ধে হতে পারে। হি ওয়েন্ট এগেইনস্ট মি, কোনো কিছুর বিরুদ্ধে যাওয়া। হি ফোট এগেইনস্ট মি, সে আমার বিরুদ্ধে লড়াই করেছে। তো বিপরীত, বিরুদ্ধে এই ধরনের অর্থে এগেইনস্ট প্রিপোজিশন ব্যবহার হয়ে থাকে। তারপর দেখো বাই অ্যান্ড উইথ। দেখো বাই প্রিপোজিশনটা ব্যবহার হয় যার দ্বারা কাজ হচ্ছে তার পূর্বে, আর উইথ প্রিপোজিশন ব্যবহার হয় যা দিয়ে কাজ হচ্ছে। যেমন কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড বাই সায়েন্টিস্ট, এখানে ইনভেনশনের কাজটা কে করেছে? সায়েন্টিস্ট। তো সায়েন্টিস্টের দ্বারা কাজটা হয়েছে, বাই প্রিপোজিশন বসেছে। দ্য বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড উইথ আয়রন, কি দিয়ে কাজটা সম্পন্ন হয়েছে? আয়রন দিয়ে, লোহা দিয়ে, সেক্ষেত্রে প্রিপোজিশন হচ্ছে উইথ। তাহলে যার দ্বারা কাজ হচ্ছে বাই, তার পূর্বে প্রিপোজিশন বাই, যা দিয়ে কাজ হচ্ছে তার পূর্বে হচ্ছে প্রিপোজিশন উইথ। ঠিক আছে, টু প্রিপোজিশন দিক বোঝাতে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, এর আগেও টু প্রিপোজিশনের আলোচনা হয়েছে, ফ্রম টু, সেখানে হইতে অর্থে ব্যবহার হয়েছে, আর এখানে দিক অর্থে। যেমন কাবা ইজ টু দ্য ওয়েস্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের পশ্চিমে কাবা অবস্থান। বাংলাদেশের পশ্চিমে হচ্ছে কাবা, কাবা ইজ টু দ্য ওয়েস্ট অফ বাংলাদেশ। তাহলে দিক বোঝাতে টু প্রিপোজিশন ব্যবহার হয়। আবার দেখো ইন, বাই, বিফোর, আফটার, এটা হচ্ছে সময়ের ক্ষেত্রে কখন এই চারটা প্রিপোজিশন বসে। দেখো ইন ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে ব্যবহার হয়। যেমন হি উইল কাম ব্যাক ইন এ উইক, এক সপ্তাহের মধ্যে সে আসবে। তো এক সপ্তাহ অনেক দিন, কোনো একটা নির্দিষ্ট দিন বা সময় বলে না, বলছে এক সপ্তাহের মধ্যে, অনেকগুলো সময়। তাহলে ভবিষ্যতে অনেকগুলো সময়ের মধ্যে বোঝাতে ইন প্রিপোজিশন বসে। হি উইল কাম ব্যাক ইন এ উইক, এক সপ্তাহের মধ্যে আসবে। ঠিক আছে, আর বাই প্রিপোজিশন কোন সময়ের আগে বসে? সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট বাই টুমরো, এখানে নির্দিষ্ট একটা দিন বলেছে যে আগামী কালকের মধ্যে তোমাকে আসতে হবে। তাহলে সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট বাই টুমরো, টাইম থাকলে সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট বাই 5 PM। ঠিক আছে, তারপর আছে বাই এবং বিফোর একই নিয়মে পড়বে, নির্দিষ্ট সময়ের পূর্বে। তারপর আছে আফটার, অতীতকালে ব্যাপক সময়ের পর। উই আর রিটার্নিং হোম আফটার 1 month, 1 month অনেক সময়, এর পরে তারা বাড়িতে ফেরত আসছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আফটার। ঠিক আছে, তো হি উইল কাম ব্যাক ইন এ উইক, সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট বাই টুমরো নির্দিষ্ট সময়ের পূর্বে, উই আর রিটার্নিং হোম আফটার 1 month অতীতকালে ব্যাপক সময়ের পর। ঠিক আছে, এ বাদেও আফটার এবং বিফোরের ব্যবহার আছে। বিফোর আগে অর্থে ব্যবহার হয়, আফটার পরে অর্থে ব্যবহার হয়ে থাকে প্রিপোজিশন হিসাবে। বিফোর এবং আফটারের আরেকটি ব্যবহার আমরা দেখব, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আরেকটা এক্সাম্পল আছে, দ্য সান রোজ আফটার উই হ্যাড স্টার্টেড আওয়ার জার্নি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা হয়ে থাকে, একই সেন্টেন্সে দুইটা ক্রিয়া থাকে, অর্থাৎ কাজের উল্লেখ থাকে, এবং যেই কাজটা আগে হয় সেই কাজটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে থাকে। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, রোগী আগে মারা গিয়েছে, তাই রোগী মারা যাওয়ার কাজটা আগে সম্পন্ন হওয়ার কারণে এই অংশটি পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরের অংশটি অর্থাৎ পরের কাজটি দ্য ডক্টর কেম, ডাক্তার আসার কাজটি পরে হয়েছে, তাই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়ে থাকে, একই সেন্টেন্সে দুটো কাজ থাকবে এবং যেই কাজটা আগে হয় সেই কাজটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন প্রিপোজিশনের বিষয়টা বুঝতে হবে। যদি তোমরা দেখো যে সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সের উল্লেখ আছে এবং গ্যাপ দেওয়া আছে, সেই ক্ষেত্রে গ্যাপের
পূর্বে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে সেই ক্ষেত্রে গ্যাপের মধ্যে বিফোর হবে এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি গ্যাপের পর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে তাহলে গ্যাপে আফটার হবে। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তারপর বিফোর গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপের পূর্বে আছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তো দ্য পেশেন্ট হ্যাড ডাইড এই অংশটা পাস্ট পারফেক্ট টেন্স, অতএব তোমাকে বিফোর বসাতে হবে এবং গ্যাপের পরের অংশে থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? আর যখন প্রথম অংশ থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং গ্যাপের পরে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স, সেই ক্ষেত্রে তোমাদেরকে গ্যাপে বসাতে হবে আফটার। আমি আবার রিপিট করছি, যখন গ্যাপের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে সেই ক্ষেত্রে গ্যাপের মধ্যে বিফোর বসাবে আর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। আর যখন প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে এবং গ্যাপের পর পাস্ট পারফেক্ট টেন্স থাকবে সেই ক্ষেত্রে তোমাদেরকে আফটার প্রিপোজিশন বসাতে হবে। ফর এর আরেকটি ব্যবহার, এইখানে ফর জন্য অর্থেও ব্যবহার হয়ে থাকে। যেমন আই ক্যান ডু এনিথিং ফর ইউ, আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি, এখানে জন্য অর্থে ব্যবহার হয়েছে। উইথ এর আরেকটি ব্যবহার, উইথ সাথে অর্থে ব্যবহার হয়। যেমন উইল ইউ কাম উইথ মি, তুমি কি আমার সাথে আসবে? উইল ইউ কাম উইথ মি, তুমি কি আমার সাথে আসবে? এখানে সাথে অর্থে ব্যবহার হয়েছে। তো মোটামুটি জেনারেল ইউজ অফ প্রিপোজিশনের রুলসগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তোমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করো এবং এই জেনারেল ইউজ অফ প্রিপোজিশনের রুলসগুলো মনে রাখো, তোমাদের কাছে প্রিপোজিশনে ফুল মার্কস পাওয়া একদমই সহজ হয়ে যাবে। তো তোমরা আমার যে ফেসবুক পেজটি আছে সেখানে গিয়ে আমার ফেসবুক পেজকে ফলো করতে পারো, সেখান থেকে যে পিডিএফ লিঙ্কটা আমি দিয়ে দিব সেখান থেকে তোমরা সিলেক্টেড ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করে নেবে। ঠিক আছে? আর যারা আমার ভিডিওটি পুরোটা দেখেছো, যাদের ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আগামী দিনে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।